যান যান যান, শনাক্ত তো করতে করা যায় না, শনাক্ত। এটা যদি কোনো বাবা দেখে, আমার ছেলেকে ডিগ্রি দিল, আমার ছেলেকে ডিগ্রি দিল বাংলাদেশ, এটাই আমার ছেলে পুরস্কার। কারা করলো এটা? আমি তাদের সমুচিত বিচার চাই। আল্লাহর দরবারে দিয়েছে, শুরু হয়েছে যাদের নির্দেশে এবং যারা এটা করেছে, আমি তাদের বিচার চাই। আমি মনে করি আমার ছেলে শহীদ হয়েছে, আমার ছেলেকে আমি দাফনের সময় গোসল দিই নাই, এবং যারাই আসছে বা আমার আত্মীয় অনাত্মীয় বন্ধু পরিচিত তাদের কাছে একটাই অনুরোধ করি আমি, যে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়। হ্যাঁ, যার জন্য আমি পোস্টমর্টমও করি নাই, কারণ আমার ছেলের ওই বিভৎস চেহারা আমি দেখতে চাই নাই। আল্লাহ বিচার করবে। আর যেহেতু ডিজিটাল আইনে সব কিছুই সাক্ষ্য প্রমাণ এটা গ্রহণযোগ্য, যদি কোনো অথরিটি চিন্তা করে, তারা ইনভেস্টিগেশন করে বিচার করলে করুক। হয়তো এটা উদাহরণ হয়ে থাকবে যে একটা মুমূর্ষ রোগীকে ট্রিটমেন্টের সুযোগ না দিয়ে তারা ট্যাঙ্কের উপরে নিয়ে ঘোরাইছে, যেভাবে তোমার ছেলেকে ফেলছে, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা অমানবিক। তো আমরা তো, আমার ছেলেরা তো বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থার জন্য যুদ্ধ করছে, কিন্তু তার বিনিময়ে আমরা কী পেয়েছি? আমাকে কী দিয়েছে? আমার ছেলে ইউনিভার্সিটির টিচার হওয়ার জন্য সারা চিন্তা ভাবনা করতেছে, এই কথা ওরা আম্মুরে এসে বলছে। হ্যাঁ, আম্মু হয়তো আমার বিদেশ যাওয়া লাগবে না। আমার ছেলের সাথে যে আচরণটা করেছে সেটা আমরা ফেসবুকের মাধ্যমে সারা বিশ্ব সেটা জেনে গেছে। এখন যারা এই অন্যায়টা করছে, একটা মুমূর্ষ রোগীর তো ট্রিটমেন্টের অধিকার থাকে, তো তারা ট্যাঙ্কের উপরে নিয়ে ঘোরাইছে, ট্যাঙ্কের উপরে যে বিশ্রীভাবে ফেলে দিয়েছে, তারা রোড ডিভাইডারের উপরে যেভাবে একটা, তখনও তার জান ছিল, এটা ভিডিও দেখলে বোঝা যায়। তা আল্লাহ তাদের বিচার করবে। আর দুনিয়ার বিচারে যদি কেউ করে, আমি নিজে থেকে সরাসরি কোথাও যেয়ে আমি কোনো দাবি করব না, কিন্তু কর্তৃপক্ষ যদি মনে করে যে এটার বিচার হওয়া উচিত, তারা ভিডিও ফুটেজ যেহেতু এখন বাংলাদেশের ডিজিটাল আইনে এটা অ্যাকসেপ্টেবল, তারা বিচার করলে করবে। সবার কাছে আমি এই কথা বলি যে আল্লাহ যেন আমার ছেলেকে শহীদের মর্যাদা দেয়। ঠিক আছে, আমার ছেলের রক্তের বিনিময়ে যদি এই দেশ শান্তি শৃঙ্খলা ফেরত আসে, এবং আমরা তো একবারে ভুক্তভোগী। কারণ ধরেন জিনিসপত্রের দাম কোথায় গেছে, আমি বারবার করে বলি যে এই ডলারের দাম কোথায় ছিল, কোথায় যাচ্ছে, এটা তো কোনো শেষ নাই। তাই হয়তো এই প্রজন্ম, এটা আমরা মনে করি যে ওরা কিছুই জানে না, ওরা তো গ্লোবাল সিটিজেন, ওরা তো লোকাল সিটিজেন না, ওরা সবই জানতো। যার জন্যই তারা এক পর্যায়ে মানে এক দফাতে আসতে বাধ্য হয়েছে যে না, এটা চলতে পারে না। যেটা হয়তো আমাদের দেশের রাজনৈতিক দল বা সাধারণ মানুষ যেটা পারে নাই, ধরেন আমাদের ছেলেরা তাদের রক্ত দিয়ে, তাদের সেই সাহস দিয়ে এটা করে দিয়ে গেছে। অবশ্যই এটা আমি সাধুবাদ জানাই। এবং এই আন্দোলনে যখন আমার ছেলে ওই নামাজ পড়তে, জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় বের হয়ে যাবে, ওর আম্মাকে এই কথা বলছো যে আমার বন্ধুদেরকে আমি দেখতে যাব। এবং ও যে ট্যাঙ্কের কাছে গেছিলো, পরে আমি বাইদি ভাই শুনছি যে ওর ম্যাডামের এক ছেলের চোখে হচ্ছে ওই রাবার বুলেট লাগে। ও এটা চাচ্ছিল যে ওর একটা টেন্ডেন্সি ছিল যে কোনো একটা জিনিসকে প্রতিহত করতে হলে আগে কেন্দ্রে যাইতে হয়, এটা হচ্ছে ওর লজিক। হ্যাঁ, তো ও চিন্তা করছে যেহেতু ট্যাঙ্ক থেকে গুলি ছড়তেছে, ট্যাঙ্কের ওখানে যা হচ্ছে, এটা যদি আমি বন্ধ করি তাহলে আর এটা করতে পারি। এটাই নাকি ওর মধ্যে, যেহেতু আর ওর অনেক বন্ধুরা ওই মিরপুরে আহত হয়েছিল। আমাকে ওই বৃহস্পতিবার সকালবেলা আমি যখন বাইরে যাই, তখন আমাকে বলতেছিল যাবো মিরপুরে তোমার কোনো পরিচিত বন্ধুদের আছে, হসপিটাল আছে কিনা। তো কেন, কী হয়েছে? কিন্তু আমার কিছু বন্ধু আহত হয়েছে, পরিচিত ছাড়া তাদেরকে ভর্তি নিচ্ছে না। এটা ওর মধ্যে অনেক। এবং বুধবারের দিন যখন সকালে সে হল থেকে আসে, তখন অনেক বন্ধু যেতে পারে নাই, সে তখন আমার এসে বলছে ওর আম্মারে দিয়ে যে নানুর বাসা তো ফাঁকা আছে, তো আমার বন্ধুরা কি এখানে এসে থাকবে কিনা। তার মানে ও বেশি অরিড ছিল তার বন্ধুদেরকে নিয়ে। আর ও বলে যে আলহামদুলিল্লাহ, আমার তো ওর নানা হচ্ছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, উনি রোড অ্যান্ড হাইওয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল। বলছে আমরা তো কোটা হলে তো আমারই সুবিধা, আমরা তো সেই কোটা কোনোদিন ব্যবহার করবো না। এবং এই ফাইনাল ইয়ারে আসার পরে ইউনিভার্সিটি থেকে তাকে জানানো হচ্ছে তোমাকে আমরা টিচার হিসাবে রাখবো। শুধু আমার ছেলের ব্যক্তি কোনো সমস্যা ছিল না। আবার হল থেকে ওরা, এটা আপনার একটা বড় লেখা আছে আমার ছেলের, এটা আমি আপনাকে শেয়ার করব। এটা ফেসবুকেই আসে, কিন্তু আমি পার্সোনালি কাউকে ওইভাবে দিই নাই। সে ওই দিন রাত্রে স্যারদের সাথে একটাই বার্গেনিং করছে যে আপনারা যেহেতু এটা এমআইএসটি, এখানে কোনো রাজনীতি চলে না, আমরা একটা সত্য দাবির পক্ষে আমরা জাস্ট অবস্থান ধর্মঘট করতে যাই, এখানে আপনারা কেন বাধা? আমরা তো কোনো রাজনৈতিক ব্যানারে যাচ্ছি না। হ্যাঁ, তখন আপনারা বলছেন সকালবেলা যেতে হবে, আমরা বিকালে যাব। তখন স্যাররা না বলছে কেন তোমরা বিকালে যাবা, সকালে যাবা না? তো বলছে আমার অনেক বন্ধুরই কাছে টাকা নেই, তারা টিকিট কাটতে পারে নাই, এবং তাদের অধিকাংশ গাড়ি হচ্ছে নাইট কোচ। তো সকালবেলা তারা এই ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাবে? আমি তো ব্যাংকটাও নিয়ে আমার বাসা, আমার কোনো ব্যাপার না।
এইটা ওই ওই লেখার মধ্যে আপনি দেখবেন যে ওই দিন সারা রাত তাদের সাথে এই বার্গেনিংটা আমার ছেলে করছে। তখন আমার ছেলেকে তারা নাকি বলছে যে ও নেতা, ও হয়তো উত্তেজিত করাচ্ছে। আমার ছেলে বলছে যে এটা আপনারা ভুল বুঝতেছেন, আমি আমার কোনো ব্যক্তি স্বার্থের জন্য এটা করছি না, ঠিক আছে। পরে সকালে এসে ও সারাদিন মনে করে বুধবার দিন সারাদিন বাসায় শুধু নামাজের সময় বাইরে গেছে, আর এই জাস্ট এই বিছানাতে। তো ওই যে তার মধ্যে একটা ক্ষোভ কাজ করছিল যে আমার বন্ধুদের জন্য আমি কিছু করতে পারছি না, তাদেরকে মেডিকেলে ভর্তি করাতে পারতেছি না। আবার এখানে তো ওর স্কুল কলেজের বন্ধুরা তো সব এখানে, আর ওটা তো ইউনিভার্সিটির বন্ধু। এখানে গেছে, এখানে যা দেখছে ওর এক ম্যাডামের ছেলের চোখে গুলি লাগছে, তখন ওর হচ্ছে একটা মানে এক ধরনের কী বলবো যে ক্ষোভ কাজ করছে যে এটা চলতে দেওয়া যেতে পারে। তাছাড়া তো ওর জীবনে কোনো ধরেন এই পিকেটিং বলেন বা মিছিল মিটিং বলেন, জাস্ট আমার মনে হয় যে আমার ছেলে ওই দিনই ফার্স্ট এই জোহরের নামাজ পড়ে গেছে, জাস্ট আধা ঘন্টার মধ্যে ধরেন এই ঘটনা ঘটে গেছে। অনেক ছাত্রছাত্রী তখন বাইরে ওরা মানে মিছিল করবে লাশ নিয়ে, এরকম একটা অবস্থা। তো বলছে আমরা তো একটু ভয় পাচ্ছি, আপনি এখন লাশ নিয়ে যান না। তাহলে দেখেন আমরা তো তার বাবা মা, হ্যাঁ, লিগ্যাল গার্ডিয়ান, সুতরাং আমি আমার ছেলেকে নিয়ে যাব। তখন ওই পাশে থেকে একজন বললে যে আপনারা মেডিকেল সার্টিফিকেট নেবেন না? তাই বললাম যে না, আমার ছেলে তো এখানে আপনারা ট্রিটমেন্ট করেন নাই, আপনারা মৃত অবস্থায় রিসিভ করছেন, এটাই আপনারা পরে আমি নেব। কারণ আমি দেখছিলাম যে পরিস্থিতিটা সহসা হয়তো আরও খারাপ হয়ে যাবে, আমার ছেলেকে হয়তো আমার কন্ট্রোলে রাখতে পারবে না, এটা আমার ভয় হচ্ছিল। আর আমার পূর্ববর্তী ওই যে কয়েকটা ওই পোস্টমর্টমের লাশ দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে এটা মানুষের মানে উপরে একটা প্রচণ্ড রকমের অত্যাচার। হ্যাঁ, কারণ আমার ছেলে এখন আমি যেভাবে দেখছি সুন্দরভাবে মনে হচ্ছে ঘুমায় আছে, আমার ছেলের এই মুখটা আর আমি দেখতে পাবো না ওইভাবে, যার জন্য আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি পোস্টমর্টম করবো না। তো এরপরে যখন আমি ওই অলরেডি দ্রুততার সাথে ওর এক বন্ধুকে পাইলাম, তো বললাম যে তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দেখো। আর ও বলতেছে যে আঙ্কেল আপনি কিন্তু ওই স্টেশন ধরে রাখেন, কারণ ছাত্ররা এটা নিয়ে কিন্তু মিছিল করতে পারে। না, আমার ছেলে যেহেতু রাজনীতি করতো না, আমি কোনো ইয়ের সুযোগ দেবো না, মানে রাজনীতি ঘুঁটি হতেও দেবো না, সুতরাং তুমি খালি অ্যাম্বুলেন্স দেখো, আমি নিয়ে চলে যাবো। তো এটা ধরেন 5-10 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স ও পেয়ে গেছে। আমি আর কোনো দেরি না করে বলছি দ্রুত হচ্ছে এখানে নিয়ে আসছে। তখন ওই ওর আর এক বন্ধুর বাবা আমাকে বলছে যে ভাই আপনি কি করবেন শুধু সেটা বলেন, এক্সিকিউশন আমরা করব, আমরা আসি। আমি তখন বললাম যে আসলে ব্যাংকটা আমার কোনো আত্মীয় স্বজন নেই। আমি বললাম যে যেহেতু আমার বাপ মায়ের কবর কুষ্টিয়া আমাদের গ্রামের বাড়িতে, আমি সেখানে নিতে চাই। তো তখন বললো যে ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। ওই 10-15 মিনিটের মধ্যে দেখি যে ওই ফ্রিজিং কার আসলো, আর একটা এসি অ্যাম্বুলেন্স আসলো। তো এই সময় যে আমার এই ভাতিজা গ্রাম থেকে ফোন দিয়েছে যে চাচা কে মারা গেছে, থানা থেকে আমাদেরকে ফোন দিয়েছে যে আপনাদের একজন আত্মীয় মারা গেছে, হয়তো গ্রামে, মানে এখান থেকে ইনফরমার ছিল যত আমরা যেটা বুঝি আর কি, কিন্তু ইনফরমেশন ঠিকই চলে যাচ্ছে যে আমরা কী করতে যাচ্ছি। তখন ওই থানা জেনে গেছে, থানা আবার ফোন দিয়েছে। তো তখন বলছে যে এই ঘটনা, ওরা বলছে যে লাশ আসলে যেন আমাদের অনুমতি ছাড়া দাফন করা না হয়। তো তখন আমি তো বুঝছি আমার কাছে তো কোনো ডকুমেন্টই নেই, না ডেথ সার্টিফিকেট, না হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। আর এই মুহূর্তে আবার আমার ড্রাইভার এসে বললো যে স্যার আমি মানিকগঞ্জের দিকে আমার পরিচিত ড্রাইভার আছে, খবর নিয়েছি, মানে আসলে আপনি কুষ্টিয়ায় যেতে পারবেন না। আবার ওই ঘটনা যে ভাতিজা বললো, তখন আমি বললাম যে ওই ভাই এসে বললো যে ভাই এখন কি করবেন, আপনি শুধু সিদ্ধান্ত দেন। তো তখন আমার মেয়ে বললো যে ওর আবার নানা নানুর কবর হচ্ছে এই তালবাগ, যেটা সাভার পৌর গোরস্থান বলে। তো তখন আমার মেয়ে বলতেছে যে আব্বু যেহেতু কুষ্টিয়ায় নেওয়া যাবে না, তাহলে নানা নানুর পাশেই তাহলে তুমি কবর দাও। তাই বললাম যে ঠিক আছে। তখন ওই ভদ্রলোক বলে যে ভাই আমি দেখছি, উনি আমার ব্যাংক কলোনিতে থাকে। তো উনি 5 মিনিট পরে এসে বলছে ভাই সরি, আমি ওই গোরস্থান সভাপতির ফোন দিয়েছি। তো উনি বলছে যে থানা থেকে আমাদেরকে জানানো হয়েছে কোনো পোস্টমর্টম ছাড়া কোনো লাশ দাফন করা যাবে না। তো ওখানে ধরুন বাধা খেলাম। তখন হঠাৎ করে আমার মনে হলো যে আমার এক বন্ধু অনেক দিন ওসি ছিল, এখন এএসপি বরিশালে আছে পুলিশ লাইন, তার ওরে ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে ও ইতিমধ্যে ফেসবুকে কিছু দেখছে আর কি, মানে আমি একটা মেসেজ দিয়েছিলাম হচ্ছে ওই ইয়েতে অ্যাম্বুলেন্সে আসতে আসতে যে আমার ছেলে সাভার মডার্ন মসজিদের সামনে শহীদ হয়েছে, তোমাদের কাছে দোয়া প্রার্থী। এটা এই মেসেজটা তো মানে আসতে আসতে এইভাবে বাংলায় শুধু লিখে এটা দিয়ে দিয়েছে। তো দেখে ও তো প্রথমেই কান্নাকাটি, দোস্ত কান্নাকাটির কিছু নেই, যেহেতু হয়ে গেছে তোমার কাছে একটা পুলিশি পরামর্শ চাচ্ছি। তো কি, তাই বললাম যে আমার ছেলের তো পোস্টমর্টম করে নেই, তো এখন তো পুলিশ বাধা দিচ্ছে দাফনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আইনের ব্যাখ্যাটা কী? তো বলছে তুই পোস্টমর্টম করলি না কেন? তাই বললাম যে করছি না এই অর্থে আমার সুবিধা কী না, পরবর্তীতে তুমি মামলাটা, আমি তো পুলিশের বিরুদ্ধে মামলা করে আমি ন্যায় বিচার পাবো। তো আমি তো যখন আমার ছেলের লাশ পেয়েছি তখনই তো আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আমি তো মানুষের কাছে বিচার চাইবো না।
যে আমি পোস্টমর্টম করবো না, এটা হচ্ছে আমি রিজিড, এখন তুই বল তোর আইন কি বলে। তখন বলে হ্যাঁ আইন একটা আছে যে পারিবারিক কবরস্থানে দাফন করলে এটা আর পোস্টমর্টমের কোনো তবে যদি কোনো পুলিশ আসে ফিজিক্যালি অথবা ফোনে যদি কি তোকে কিছু বলতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করে যায়, আমি ওই আইনের ব্যাখ্যা আমি জানি। আমি ওকে ঠিক আছে। তখন ওই ভাইকে বললাম যে ভাই যেহেতু আমাদের আবাসিকের যে গোরস্থান এখানে সদস্যের বাইরে কেউ দাফন করতে পারে না, তাহলে এটা আমাদের পারিবারিক কবরস্থান, তাহলে আমরা এখানেই দিই। তখন হচ্ছে আসরের নামাজের পর আর তো তখন বলে যে ভাই তাহলে আমি সভাপতি ফোন দেওয়ার পরে সভাপতি 2 দিন পরে আমাকে ওই নামাজে গেছি, উনিও নামাজে যাই, জড়ায় ধরে বলতেছে ভাই আপনার 2টা সিদ্ধান্ত আমার খুব পছন্দ হয়েছে। তাহলে কী ভাই? বলছে আপনি আপনার ছেলেরে যে গোসল করতে দেন না। তো যে আমি আশা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি, আমরা আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ যেন আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করে। তো এটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ যে আমার ছেলে শহীদ, এটা আমার বাবা হিসাবে আমার মনে হয়েছে। এই জন্য মনে হয়েছে যে এমনি তো হাদিসে আছে শহীদের গোসল দিতে হয় না, সুতরাং আমি আমার ছেলের গোসল দিই নাই। 2 নম্বর উনি বলতেছে ভাই আজকে ধরেন যদি আপনি আপনার ছেলেকে পোস্টমর্টমের জন্য পাঠাতেন তাহলে আপনার ছেলেকে আজকে এতদিনও আপনি হাতে পেতেন না। এবং সেটা আমি দেখলাম 8-10 দিন পরও আমি ব্যাংকে যা কথা বলতেছি হ্যাঁ বলছি যে না তারা লাশ পাচ্ছে না হ্যাঁ, এবং অনেকেরই দেখা যাচ্ছে শেষ পর্যন্ত পোস্টমর্টম না করে 10 দিন 12 দিন পরে ফেরত নিয়ে চলে। সেটা মনে হয় প্রথম আলোতে আমি একটা মনে হয় রিপোর্ট দেখলাম যে ঢাকা মেডিকেল থেকে মনে হয় 41 জন, মিটফোর্ড থেকে 60 জন তারা কোনো পোস্টমর্টম না করেই 10-12 দিন পরে নিয়ে গেছে। তাহলে এটা একটা ফ্যামিলির বাপ মায়ের জন্য এর থেকে কষ্টের আর কিছু হতে পারতো? যেটা আপনি বলতেছেন যে কেন পোস্টমর্টম আমি করব বা কেন করব না, করি নাই এই জন্যেই যে আমি এই কষ্টটা আমার ছেলেকে দিতে চাই নাই। আর আমি যেহেতু প্রথমেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিচার দেবো আল্লাহর কাছে।